আজকে আমি তোমাদের জন্য একটা কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করতে চাচ্ছি, যেখানে মেয়েটি তার পছন্দের নোবেলের মধ্যে চলে যায়। মেয়েটি সাইড চরিত্রে চলে যাওয়ার পরও রাজকুমার তাকেই ভালোবাসতে শুরু করে। সে যখন বুঝতে পারে তার কারণে গল্প চেঞ্জ হয়ে যেতে পারে, সে রাজকুমারকে অনেক বেশি দূরে সরানোর চেষ্টা করে, কিন্তু রাজকুমার তাকেই ভালোবাসছিল, সে যে কোনো মূল্যে তাকেই চায়। আজকের এই কোরিয়ান ড্রামাটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, চলো এবার শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদেরকে ইউনেকে দেখানো হয়। তার মা বাবা সে যখন জন্মগ্রহণ করেছিল তখনই তাকে ত্যাগ করে দিয়েছিল। ইউনের জীবন অনেক বেশি কষ্টের ছিল, সে একজন ওরফানের মতো বড় হচ্ছিল। একদিন সে দেখতে পায় একজন আহত লোককে, সে জানতো না সে লোকটি একজন নোবেলম্যান ছিল, তারপরও সে তাকে সাহায্য করে। লোকটিকে সাহায্য করার কারণে ইউনেকে সে দত্তক নিয়ে তারপর তার বাসায় নিয়ে আসে। তারপর থেকে তার জীবন একেবারে চেঞ্জ হয়ে যায়, সে অনেক ভালোভাবে জীবনযাপন করতে শুরু করে। একদিন হঠাৎ করে তার দেখা লিবিয়ন নামের একজন রাজকুমারের সাথে হয়। রাজকুমার তাকে দেখা মাত্রই সে তাকে ভালোবেসে ফেলে। সেখানে আমরা দোহাকে দেখতে পাই, সে রাজকুমারকে অনেক আগে থেকেই ভালোবাসতো। সে তো এই সব কিছু একেবারে বরদাস্ত করতে পারে না। দোহা তারপর সবার সামনে তাকে অনেক বেশি ইনসাল্ট করছিল আর বলছিল, তুমি অরফান হয়ে কিভাবে রাজকুমারের স্বপ্ন দেখতে পারো। ইউনেস সেখানে তাকে কোনো কিছুই বলতে পারে না, কারণ সে অনেক বড় এবং নোবেল ফ্যামিলির মেয়ে ছিল। তারপর রাতে ইউনের ওপর কিছু লোক অ্যাটাক করে দেয়। আমাদের গল্পের সেকেন্ড মেন লিড জাংশু তাকে বাঁচায়, কিন্তু এত কিছু হওয়ার কারণে ইউনের সেখানে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর সে অজ্ঞান হয়ে যাচ্ছিল। সে পড়ে যাওয়ার আগে জাংশু তাকে বাঁচায়। লিবিয়ন তখন সেখানে আসলে তাদেরকে এরকম ভাবে দেখে ফেলে। এখানে জাংশু এবং লিবিয়ন দুজনে দুজনের রাইভাল হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই দোহা সেখানে ইউনের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। ইউনিকে বাঁচানোর জন্য লিবিয়ন ভেতরে যায় এবং তাকে কোলে করে তারপর সে বের হয়। এইভাবে তারা দুজনেই দুজনকে ভালোবেসে ফেলে। তারপর আমরা দেখতে পাই সবার সামনে তাদের বিয়ে হচ্ছে। কিন্তু এই সব কিছুর মধ্যে স্টোরির সব থেকে মেন ক্যারেক্টারের ওপর কারোরই কোনো নজর যায় না। চা সেওন, যে কিনা সম্পূর্ণ সময় লিবিয়নকে ইউনের হতে দেখছিল। তারপরে সিনে আমরা কে কে দেখতে পাই, সে ছিল একজন কলেজ স্টুডেন্ট। সে অনেক স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছিল, সে অনেক ডিপ্রেশনে ছিল। তাছাড়া সে অনেক সময় ধরেই তার বাড়ির ভাড়া দেয়নি, তাই তার বাড়ির মালিক তার কাছে বারবার টাকা চাইছিল। এ কারণে সে অনেক বেশি বিরক্ত হয়ে যায়। তাই সে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট একেবারে ডিঅ্যাক্টিভেট করে ফেলে। তখনই সেখানে তার কাছে নোটিশ আসে তার পছন্দের নোবেল আর পাবলিশ করা হবে না। এ থেকে অনেক বেশি স্যাড হয়ে যায়, কারণ তার জীবনে ডিপ্রেশন এবং সব স্ট্রেসগুলো দূর করার একটা মাধ্যমই ছিল তার পছন্দের ওয়েব নোবেল পড়া। তাই সে তখন কষ্টে সেখানে ড্রিঙ্ক করতে শুরু করে আর সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর পরের দিন যখন তার ঘুম ভাঙে, সে নিজেকে অনেক লাক্সারিয়াস একটা বেডে দেখতে পায়। সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর ভাবছিল আমি কোথায় চলে এসেছি। হঠাৎ করে সে তার সামনে আয়না দেখতে পায় আর সে দেখতে পায় তার চেহারা তো একেবারে বদলে গেছে। প্রথমে সে মনে করে সে হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু সে বুঝতে পারে এটা কোনো স্বপ্ন নয়। তখন সে তার পাশে থাকা মেয়েটকে জিজ্ঞেস করে, আমি কে। মেড মনে করে সে হয়তো অনেক বেশি ড্রিঙ্ক করেছিল কালকে রাত্রে, এ কারণে সে এসব বলছে। মেড তাকে বলে, আপনি হলেন এই স্টেটের প্রাইম মিনিস্টারের একমাত্র মেয়ে। চা সে ইয়ন তখন সে ভাবছিল এই নামটা কোথায় যেন শুনেছি। তখন তার মনে পড়ে এটা তো সে সাইড ক্যারেক্টার, যে কিনা লুকিয়ে লুকিয়ে লিবিয়ন এবং ইউনেকে একসাথে দেখতো। আসলে আমরা যে গল্পটা প্রথম দেখেছিলাম এটা ছিল তার পছন্দের নোবেলের গল্প। এখন কেউ এই নোবেলের একটা অংশ হয়ে গেছে। সে তখন বাইরে এসে সবকিছু দেখতে শুরু করে, কারণ সে ভাবছিল এটা আবার কোনো স্বপ্ন নয় তো। আসলে সে এখনো কোনো কিছু বিশ্বাস করতে পারছে না। তার মেয়ের তাকে বলে, আপনার মা বাবা ও ভাই আপনার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলুন খাবার খাওয়ার জন্য। তখন সে চলে যায় আর দেখতে পায় সবাই সেখানে খাবার নিয়ে বসেছে। খাবার খেতে গিয়ে সে অনেক উল্টো উল্টো কথাবার্তা বলছিল, এই কারণে তার ভাইরা অনেক বেশি টেনশনে পড়ে যায়। তার ছোট ভাই তাকে বলছিল, তুমি তো আমাদের চা সিয়ন নও, কারণ সে তো কখনো এরকম ভাবে কোনো কথাবার্তা বলে না। মেয়ের তখন সেখানে বলতে শুরু করে চা সিয়ন রাতে অনেক বেশি ড্রিঙ্ক করেছিল, এ কারণে সেরকম ব্যবহার করছে। তারপর তারা সবাই সেখানে একসাথে খাবার খেতে শুরু করে। কে তার জীবনে এত মজার খাবার প্রথমবার দেখছে, আবার এত পদের, সে তখন দেখতে দেখতে সব খাবারই খেয়ে ফেলে। তাকে এরকম ভাবে খাবার খেতে দেখে তার পরিবারের সবাই তো অনেক বেশি শকড হয়ে যায়। সবাই সেখানে তাকে বলতে শুরু করে, তুমি তো আজকের আগে কখনোই ভালোভাবে খাবার খাওনি, আর আজকে তুমি সব খাবার একসাথে শেষ করে দিয়েছ। চা সিয়ং বলে, আমি কি বোকা নাকি, এত দামি দামি খাবার আমি নষ্ট করব। এই কথা শুনে সবাই সেখানে তাকে সন্দেহ করতে শুরু করে। চা সিয়ন তখন বলতে শুরু করে, আমাদের ফার্মারেরা অনেক কষ্ট করে এসব কিছু উৎপাদন করে, এগুলো তাই অনেক বেশি দামি, তাই এগুলো নষ্ট না করাই ভালো।
তাকে এত শিক্ষামূলক কথা বলতে শুনে তার বাবা অনেক খুশি হয়ে যায় আর বলে, তুমি অনেক বড় হয়ে গেছো, এখন তোমাকে বিয়ে দিয়ে দিতে হবে। সেখানে তার বড় ভাই চ্যাংও তাকে বলছিল, তুমি আজকে দাহু ক্লাবে যাচ্ছ, সেখানে তুমি তোমার মনের মানুষ পেয়েও যেতে পারো। কে তখন ভাবছিল সে নোবেলে পড়েছিল এরকম একটা ক্লাবের ব্যাপারে যেখানে সব নোবেল লেডিরা একত্র হয়। মেড সেখানে তাকে বলছিল, আপনার তো ক্লাবে যেতে হবে, তাই আগে আমাদের সব প্রস্তুতি গ্রহণ করতে হবে। তার বাবা সেখানে তাকে অনেকগুলো টাকা দেয় আর বলে, তুমি আজকে আমাদের পরিবারকে সেখানে রিপ্রেজেন্ট করবে, তাই সব থেকে দামি এবং ভালো জামা তুমি পরবে। তাই যাও, আজকে রাতের মিটিংয়ের জন্য তোমার যা পছন্দ তাই কিনে নিয়ে আসো। যা সিয়ন অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর তার মেয়ের তাকে রেডি করতে শুরু করে, কারণ সে এখন শপিং করতে যাবে। যা সিয়ন সেখানে ভাবতে শুরু করে সে তার পছন্দের নোবেলের মধ্যে আটকে গেছে, ভালো কথা, কিন্তু সে অনেক রিচ একটা জীবনযাপন পেয়েছে যা সে আগে কখনোই পায়নি। সে এখানে অনেক ভালো থাকতে পারবে। তখন সেখানে তার মনে পড়ে আজকে তো ফুল মুন নাইট, আর আজকে দাহু ক্লাবের মিটিং, এর মানে নোবেল মোতাবেক আজকে রাতে ইউনে এবং লি বিয়নের দেখা হবে। একথা ভেবে সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে নিজের চোখে এসব দেখতে পারবে। কিন্তু সে যখন শপিং করতে যায় তার দেখা দোহার সাথে হয়ে যায়। সেও নিজের জন্য যে জামাটা চুজ করেছিল দোহাও সে জামাটাই চুজ করেছে। এরকম কাপড় দিয়ে লিবিয়নও জামা বানিয়েছিল, তাই দোহা চাইছিল সে ওরকম জামা কাপড় পরবে, তাহলে দুজনের জামা কাপড় ম্যাচ হয়ে যাবে। সেওন যেহেতু জানতো যে দোহার ক্যারেক্টারই নোবেলের মধ্যে কি, তাই সে তাকে দেখে একেবারেই খুশি হয় না। কিন্তু সে দোহার সামনে কোনো কিছুই বলে না। সে জামা কিনতে চায়, তাই সে তাকে কিনতে দেয়। মেয়ের তাকে বলছিল, আপনি হলেন চিফ মিনিস্টারের মেয়ে, তার সামনে আপনাকে এত ডমিনেটেড হওয়ার কোনো দরকার নেই। সেওন খুব ভালোভাবেই জানতো দোহা যার সাথে শত্রুতা করে তাকে সে মেরেও ফেলতে পারে। তাই সে দোহার সাথে কোনো শত্রুতা করতে চায় না, কারণ এটাই সে তার জন্য ভালো মনে করে। দোহা তখন তাকে চায়ে ইনভাইট করে, কারণ সে তাকে ফেভার করেছিল। সেওন তখন চেয়েও তাকে না বলতে পারে না। তখনই সেখানে ইউনে চলে আসে আর সে দোহাকে ধন্যবাদ জানাচ্ছিল, কারণ দোহা ক্লাবের মধ্যে মিটিং অ্যারেঞ্জ করেছিল। সেওন সেখানে ইউনেকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর ভাবে সে কত বেশি প্রিটি। দোহা সেখানে সেওনকে বলছিল, দেখো এই ওরফান মেয়েকে, এই মেয়ের কত সাহস, সে আমাদের ক্লাব জয়েন করেছে। আজকে আমরা দুজনে মিলে তাকে এরকম শিক্ষা দিব যেটা সে সারা জীবন মনে রাখবে। না চাইতেও সেখানে তাকে হ্যাঁ বলতে হয়। তারপর সে দূরবীনের মাধ্যমে ইউনিকে দেখে খুশি হচ্ছিল, কারণ সে অনেক বেশি কাইন্ড হার্টেড ছিল আর সবাইকে সাহায্য করত। সেখানে হঠাৎ করে সেওনের হার্টবিট ফাস্ট হয়ে যায়। সে ভাবছিল কি হলো। সে বুঝতে না পেরে সে যখন আবারও দূরবীনের মাধ্যমে দেখা শুরু করে, তার নজর লি বিয়নের উপর যায়। সে এখন গ্রামের মধ্যে ইন্টার হচ্ছিল। তাকে দেখে তো সিওন অনেক বেশি শকড হয়েছে আর ভাবছিল সে তো আমার ভাবনার চেয়েও বেশি হ্যান্ডসাম। কিন্তু লি বিয়ন এত বেশি নিষ্ঠুর ছিল, গ্রামের সবাই তাকে ভয় পেত আর হান্টিং মনস্টার বলে ডাকতো। গ্রামের অন্য সবাই বাচ্চাদেরকে তার নামেই ভয় দেখাতো, কারণ তার রাগের হাত থেকে কেউ কখনোই বাঁচতে পারেনি। অন্যদিকে লি বিয়নের থেকে একেবারে অপোজিট ছিল জাংশু, আর সে আমাদের গল্পের সেকেন্ড মেন লিড। গ্রামের সবাই মিলে যখন বাচ্চাদেরকে লি বিয়নের নামে ভয় দেখাচ্ছিল, জাংশু অনেক সুন্দরভাবে বাচ্চাটাকে বলে, কখনোই কারোর শোনা কথায় বিশ্বাস করতে নেই। সে জিনিস বিশ্বাস করো যেটা তুমি নিজের চোখে দেখছো। আসলে জাংশু লি বিয়নের একমাত্র বন্ধু ছিল, কিন্তু জাংশুর এরকম ব্যবহারের কারণে সে এখন তার কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখে। তাছাড়া সে যখন ইউনেকে প্রথমবার দেখে সে তখন তাকে ভালোবেসে ফেলে, কিন্তু সেটা সে লিবিয়নকে বলেনি। অন্যদিকে দোহা যখন জানতে পারে লিবিয়ন গ্রামে ফেরত চলে এসেছে, তখন সে অনেক ভালোভাবে রেডি হয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু তার কপালই খারাপ ছিল, সেখানে থাকা কুড়াগুলো তার উপরে পড়ে যায়, তাই সে তাকে নোটিসই করে না, সেখান থেকে চলে যায়। সেওনের সবকিছু লাইভ দেখে অনেক বেশি খুশি হচ্ছিল আর ভাবছিল সবকিছু পারফেক্ট, কিন্তু শুধুমাত্র পপকর্নের অভাব। কিন্তু হঠাৎ করে সেখানে তার এই উইশও ফুলফিল হয়ে যায়। তারপর সে রাতে অনেক বেশি এক্সাইটেড হয়ে ক্লাবের মিটিংয়ের জন্য যাচ্ছিল। সে বলছিল, আমার এত এক্সাইটমেন্টের কারণে কেউ যাতে বুঝতে না পারে যে আগে কি হতে চলেছে, না হলে স্টোরি চেঞ্জ হয়ে যেতে পারে। তাই আমি এরকম কোনো কিছুই করব না যাতে স্টোরিতে কোনো চেঞ্জ আসে। মিটিংয়ের মধ্যে সব মেয়েরা দোহার অনেক বেশি প্রশংসা করছিল। সেওনও তখন না চাইতেও তার প্রশংসা করে। তখনই সেখানে ইউনে চলে আসে আর সব গেস্টের জন্য খাবার নিয়ে এসেছিল। সবাই এসব দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ অনেক ভালোভাবে সবকিছু অর্গানাইজ করা হয়েছিল। দোহা তো এই সব কিছু দেখে একেবারেই সহ্য করতে পারে না। সে তখন ইউনেকে তাকে ড্রিঙ্ক সার্ভ করতে বলছিল। সে যখন সার্ভ করছিল ইচ্ছে করে সে নিচে ফেলে দেয়। চায়ের কাপ ফেলে দেওয়ার পর সে এরকম ভান করে ইউনে তার ওপর গরম চা ফেলে দিয়েছে।
ইউনে বুঝতে পারে যে এই সবকিছু সে ইচ্ছে করে করেছে, তারপরও সে সবকিছু পরিষ্কার করতে শুরু করে। সেখানে তার হাত কেটে যায়, ইউনের হাত থেকে রক্ত পড়ছিল। সে তখন দোহাকে বলে, আমি একটু পরে আসছি, তারপরে সবকিছু পরিষ্কার করে দিব। চা সেওন সেখানে তাকে রুমাল দেয়, কারণ তার হাত থেকে অনেক বেশি রক্ত পড়ছিল। কিন্তু দাও হুয়া এই সব কিছু দেখে তো একেবারে সহ্য করতে পারে না। সে চা সেওনকে জিজ্ঞেস করে, তুমি কেন তাকে রুমাল দিয়েছো? তুমি কি তার বন্ধু হতে চাইছো? চা সেওন তাকে বলে, এরকম কোনো ব্যাপার না, আমি রক্ত দেখতে পারি না, আর আমার বাবা এরকম ম্যানার্সই আমাকে শিখিয়েছে, অন্যদেরকে আমাদের সাহায্য করতে হয়। দাও হুয়া সেখানে বলতে শুরু করে, তার একটু মাত্র কাট লেগেছে, সে সবাইকে দেখাচ্ছে সে অনেক বেশি ব্যথা পেয়েছে। ইউনের ব্যাপারে এসব কিছু বলায় চা সেওন তো একেবারে সহ্য করতে পারছিল না। তার ইচ্ছে করেছিল এখান থেকে বেরিয়ে যেতে, কিন্তু সে চাচ্ছিল না তার জন্য স্টোরিতে কোনো চেঞ্জ আসুক, তাই সে ভেতরেই থাকে। অন্যদিকে আমরা ইউনেকে দেখতে পাই, সে দাও হুয়ার এসব খারাপ খারাপ কথা শুনে অনেক বেশি কান্না করতে শুরু করে। দাও হুয়ার চামচি এসে আবার সব কিছু শুনে গিয়ে তাকে বলে দেয়। ইউনে আসলে তখন দাও হুয়া তাকে বলতে শুরু করে, তুমি সবার সামনে এরকম শো করতে চাইছো আমি তোমার সাথে খারাপ করেছি? আমি তো তোমার ব্যাপারে খারাপ কোনো কথাই বলিনি, এসব কিছু পুরো গ্রামই বলছে। তোমাকে যে লোক অ্যাডপ্ট করে তার বাড়িতে জায়গা দিয়েছে, তুমি তার সাথে সম্পর্ক করেছো। ইউনে তখন স্ট্রিক্টলি তাকে বলতে শুরু করে, আমার বাবার ব্যাপারে কোনো কিছু বলবে না, তার শুধু এতটুকু অপরাধ, সে বাবা হিসেবে সব কর্তব্যই পালন করেছে। দাও হুয়া তখনও থামে না, সে বলতে শুরু করে, তুমি কিরকম মেয়ে, তুমি তোমার বাবার সাথেই সম্পর্ক করেছো? চা সেওনের এসব শুনে অনেক বেশি রাগ হচ্ছিল। সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে তারপর বলে, অনেক হয়ে গেছে, এখন থামো। তারপর সে রেগে দাও হুয়ার কাছে যায়। দাও হুয়া তাকে জিজ্ঞেস করে, এখন বলো কি হয়েছে? চা সেওন তখন ইসমাইল করে বলতে শুরু করে, আজকে হলো ফুল মুন নাইট, কেননা আমরা এসব চা না খেয়ে অ্যালকোহল পান করি। দাও হুয়ারও তার এই প্ল্যান অনেক বেশি ভালো লাগে। সে তখন ইউনেকে বলে সব থেকে দামি এবং এক্সপেন্সিভ অ্যালকোহল নিয়ে আসতে। সেখানে যখন অ্যালকোহল আনা হয় সে দেখতে পায় এখানে তো বিয়ারের বোতলই নেই। চা সিয়ন তখন সবাইকে বলতে শুরু করে, তোমরা কি কখনো ককটেল খেয়েছো? তারা যখন না বলে তখন সে সুন্দরভাবে সবার জন্য ককটেল বানাতে শুরু করে। সবাই সেখানে তার স্কিল দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, তাছাড়া ইমপ্রেসও হয়ে গিয়েছিল। চা সেওনের কারণে সেখানে ইউনেকেও সবাই একটু ইম্পর্টেন্স দিতে শুরু করে। তারপর তারা সবাই অনেক বেশি এনজয় করছিল আর ড্রিঙ্ক করছিল। অন্যদিকে আমরা লিবিয়নকে দেখতে পাই, সে একজন লোককে খুঁজছিল। সে যখন সে লোকটিকে খুঁজে পায় সে তখন তাকে মারছিল আর জিজ্ঞেস করছিল, বলো তোমাকে কে পাঠিয়েছে? লোকটি সেখানে তাকে কোনো কিছুই বলছিল না, তাকে উল্টো ইনসাল্ট করছিল। সে অনেক রেগে যায় আর সে লোকটিকে সেখানেই মেরে ফেলে। যে জায়গায় ক্লাবের মিটিং হচ্ছিল লিবিয়নও তার কাছাকাছি ছিল। লিবিয়নের হাতে অনেক রক্ত লেগেছিল, সে অনেক বেশি স্যাড হয়ে যায় আর সে পরিষ্কার করার জন্য নদীর পাশে যেতে শুরু করে। অন্যদিকে তারা সবাই মিলে যে জায়গায় মিটিং করছিল সবাই জানতে পেরেছিল তারা নতুন একটা ড্রিঙ্ক পান করছে, তাই সবাই সেখানে একত্র হয়ে বলছিল আমরাও সেই ড্রিঙ্ক পান করতে চাই। অন্যদিকে জাংশো সেখানে চলে এসেছিল, কারণ সেখানে অনেক মানুষের ভিড় ছিল। চা সেওন তখন সেখানে আবারও স্টাইল মেরে সবার জন্য অ্যালকোহল বানাতে শুরু করে। তাকে এত সুন্দর করে ককটেল বানাতে দেখে সবাই সেখানে অনেক বেশি ইমপ্রেস হয়ে গিয়েছিল। কিন্তু সর্বশেষ চা সিওন শুধু লিবিয়নকেই দেখেছিল। সকালে যখন তার ঘুম ভাঙে সে নিজেকে লিবিয়নের কাছে খুঁজে পায়, সে তো অনেক বেশি শকড হয়ে গিয়েছিল। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, সে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে রিভার সাইডে চলে এসেছিল আর দেখতে পায় সেখানে তুষারপাত হচ্ছিল। চা সিওন তখন অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে, কারণ নোবেলের মধ্যে লেখা ছিল ইউনে যখন তুষারপাত দেখার জন্য রিভার সাইডে এসেছিল তখনই তার সাথে লিবিয়নের দেখা হয়েছিল। সে যখন খুশি হয়ে ভাবছিল ইউনে এবং লিবিয়ন আজকে দেখা করবে, তখনই সেখানে তার পা স্লিপ হয়ে যায় আর সেখানে লিবিয়ন এসে তাকে বাঁচিয়ে নেয়। তারা দুজনে সেখানে একে অপরকে দেখছিল। সে যখন বুঝতে পারে এটা লিবিয়ন তখন সে গিয়ে তাকে টাচ করতে শুরু করে, কারণ সে অনেক বেশি ড্রাঙ্ক ছিল। চা সেওন অনেক বেশি এক্সাইটেড হয়ে তার সাথে হ্যান্ডশেকও করতে শুরু করে। লিবিয়ন তাকে দূরে করার চেষ্টা করেছিল, কিন্তু সে তো তার আরো বেশি কাছে আসছিল। লিবিয়ন তখন সেখানে তার গলার মধ্যে তরোয়াল ধরে। চা সেওন সেখানে তরোয়াল দেখে ভয় না পেয়ে আরো বেশি এক্সাইটেড হয়ে পড়ে। লিবিয়ন তাকে জিজ্ঞেস করে, তোমার মাথা কি ঠিক আছে? তোমার কি আমাকে দেখে একেবারেই ভয় হচ্ছে না? তুমি কি জানো না আমি কে? তারপরও তুমি আমার চোখে চোখ রেখে কথা বলছো। চা সিওন তাকে বলে, কারণ আমি জানি লোকে তোমার ব্যাপারে যা সব বলে সবকিছু হচ্ছে রুমার্স, আর সেগুলো তুমি নিজেই নিজের ব্যাপারে ছড়িয়েছ। সে তাকে ভয় পায় না। সে লিবিয়নকে বলে, তুমি যদি এতই ভয়ানক হও তাহলে আমার জীবন নিয়ে দেখাও।
তার এসব কথা শুনে তার হাত থেকে তরোয়াল পড়ে যায় পানিতে। চা সিওন তখন তাকে বলে, আমি বললাম না আমি তোমার ব্যাপারে সবকিছুই জানি। আমি জানি তুমি কাউকে ইচ্ছে করে মারতে চাও না, তাই তুমি নিজের ব্যাপারে এসব রুমার ছড়িয়েছো যাতে লোকেরা তোমার কাছ থেকে দূরে থাকে আর তোমাকে এত বেশি ভয় পায় তোমার বিরুদ্ধে কোনো কিছু করতে না পারে। আমি এটাও জানি এসবের কারণে তুমি অনেক বেশি একা হয়ে পড়ো, তাছাড়া অনেক বেশি আপসেট ফিল করো। সে লিবিয়নের হাত ধরে আর বলে, আমার কথা তুমি মানো, এতে তোমার কোনো দোষ নেই। লিবিয়ন ইমোশনাল হয়ে বলে, তুমি এত বিশ্বাস কিভাবে করছো যে আমি এরকমই? চাচিয়ন তখন স্মাইল করতে শুরু করে আর বলে, এটা আবার কোনো বলার মতো কথা? আমি তোমার মাইন্ড রিড করতে পারি, কিন্তু তুমি একবার যখন কাউকে ভালোবেসে ফেলবে তোমার জীবনে সবকিছু ঠিক হয়ে যাবে। একথা শোনার পর লিবিয়ন তো তার চোখের মধ্যেই হারিয়ে যায়, কারণ আজ পর্যন্ত কোনো মেয়ে তার ব্যাপারে তো গভীরভাবে ভাবেনি। প্রেজেন্টে সিন দেখতে পায় যেখানে চাচিয়নের জ্ঞান ফিরেছিল। সে যখন তার সাথে লিবিয়নকে দেখতে পায় সে তখন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। লিবিয়ন দেখার চেষ্টা করছিল তার শরীর আবার খারাপ নয়তো, কিন্তু সে তার হাত সরিয়ে দিচ্ছিল। লিবিয়ন তাকে তার কাছে করে আর চেক করে তার আবার ফিভার নেই তো। লিবিয়নকে সেখানে তার গার্ড ডাকছিল, তাই সে চাচিয়নকে কিছু না বলেই বেরিয়ে যায়। অন্যদিকে চাচিয়ন যখন ভাবছিল সে এখান থেকে পালিয়ে যাবে তখনই সেখানে লিবিয়ন আসে। লিবিয়ন এসে বলে, তুমি যদি আমাকে বলতে চাইছো কালকে রাতের ব্যাপারে তোমার কোনো কিছু মনে নেই আর ভাবছো তুমি এখান থেকে পালিয়ে যাবে, তাহলে আমি তোমাকে আগেই বলে দিচ্ছি এসব কথা এখন ভাববে না। তুমি যদি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে আমি তোমাকে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দিব, তাই আগেই বলে দিচ্ছি পালানোর চেষ্টা করবে না। একথা বলে সে চলে যায়। চাচিয়ন তখন ভাবছিল তার দ্বারা কত বড় মিস্টেক হয়ে গেছে। কালকে তো ইউনে এবং লিবিয়নের একসাথে দেখা হওয়ার কথা ছিল, আমার জন্য তারা দুজনে দেখা করতে পারেনি। তারা যদি দেখা করতে না পারে তাহলে তো স্টোরি চেঞ্জ হয়ে যাবে। চাচিয়ন তখন ভাবে হতে হতে পারে সে যখন ড্রাঙ্ক হয়ে গিয়েছিল তখন তাদের দেখা হয়েছে, কিন্তু সে যদি কনফার্মলি সবকিছু জানতে চায় তাহলে তো তাকে এখান থেকে বের হতে হবে। অন্যদিকে লিবিয়ন যাওয়ার আগে তার গার্ডকে বলেছিল সে যাতে চাচিয়নের ওপর নজর রাখে আর সে যাতে এখান থেকে পালাতে না পারে। তার গার্ড তাকে বলছিল, আজকের আগে তো আপনি কোনো মেয়ের প্রতি এত বেশি ইনভলভ হননি, আপনি আবার এই মেয়েকে বিয়ে করার কথা ভাবেননি তো? লিবিয়ন তখন আগের কথা ভাবতে শুরু করে আর সে ভাবতে শুরু করে সে হয়তো তাকে ভালোবেসে ফেলেছে, তাই সে চাচিয়নের জন্য বিয়ের প্রপোজাল রেডি করার জন্য বাইরে চলে যায়। অন্যদিকে আমরা চাচিয়নকে দেখতে পাই সে পেছনের রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করছিল। সে যখন রাস্তা খুঁজে পাচ্ছিল না তখন সেখানে থাকা দুইজন ওয়ার্কারকে জিজ্ঞেস করে, তখন তারা জায়গা বলে দেয়। দেখতে দেখতে সব জায়গায় এই রুমার ছড়িয়ে পড়েছে রাজকুমারের রুম থেকে সকাল সকাল একটা মেয়ে বের হয়েছে, তারপর সে প্যালেস থেকেও বের হয়ে গেছে। অন্যদিকে প্যালেস থেকে বের হয়ে তার সাথে আবার ইউনের দেখা হয়। ইউনের সাথে সে তখন বাড়িতে চলে যায়। ইউনের বাড়িতে যাওয়ার পর চাচিয়ন তাকে জিজ্ঞেস করে, আমি তো কালকে অনেক বেশি ড্রাঙ্ক ছিলাম, আমি আবার ড্রাঙ্ক হয়ে কাউকে খারাপ কিছু বলে দেইনি তো? ইউনে তখন বলে, না এরকম কোনো কিছুই হয়নি, কিন্তু কালকে ক্লাবের বাইরে অনেক লোক জড়ো হয়েছিল, সবাই সেখানে তোমার বানানো ককটেল খাওয়ার জন্য এসেছিল। আমিও তোমার কাছ থেকে শিখতে চাই কিভাবে ককটেল বানাতে হয়। চাচিয়ন তাকে জিজ্ঞেস করে, আমি যাওয়ার পরে অন্যরকম কোনো কিছু কি হয়েছিল? তোমার কি লিবিয়ন নামের কোনো পার্সনের সাথে দেখা হয়েছিল? তখন সে বলে, না তার নাম তো আমি শুনেছি কিন্তু কখনোই তার সাথে দেখা করিনি। চাচিয়ন তাকে জিজ্ঞেস করে, তুমি কি তার সাথে দেখা করতে চাও? ইউনে তখন তাকে বলে, আমি তো শুনেছি সে অনেক বেশি রাগী, কেউ যদি তার চোখের ওপর চোখ রাখে তাহলে সে তাকে মেরে ফেলে। চাচিয়ন তাকে বলে, এসব কথা একেবারেই সত্য নয়, এসব কিছু হলো রুমার্স। চাচিয়ন তাকে বোঝানোর চেষ্টা করে সে লিবিয়নের ব্যাপারে যেসব শুনেছে সব কিছুই ভুল, লোকে তার ব্যাপারে যেসব কথা বলছিল সে একেবারেই সেরকম নয়, সে তো অনেক ভালো একজন মানুষ। ইউনে তখন চাচিয়নের উপর অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় আর সে বলে, তুমি কারো ব্যাপারেই খারাপ কোনো কিছু শুনতে পারো না। সে তারপর চাচিয়নকে জিজ্ঞেস করে, তুমি কি আমার বন্ধু হবে? তখন সে বলে, এটা একেবারেই সম্ভব না। ইউনে তখন অনেক বেশি আপসেট হয়ে যায় আর তাকে বলতে শুরু করে, তুমি হলো প্রাইম মিনিস্টারের মেয়ে আর আমি হলাম একজন ওরফান মেয়ে, তুমি কিভাবে আমার বন্ধু হতে পারো? আমি প্রাইম মিনিস্টারের মেয়ের সাথে বন্ধুত্ব করার কথা ভাবতেও কিভাবে পারি? একথা বলে সে কান্না করতে শুরু করে। চাচিয়ন তাকে বলে, এরকম কোনো কিছুই না, তুমি অনেক ভালো একজন মানুষ। সে তখন না চাইতেও তার সাথে বন্ধুত্ব করে ফেলে, কিন্তু সে মনে মনে আপসেট হয়ে ভাবতে শুরু করে, প্রথমে তো আমার কারণে তাদের দুজনের দেখা হলো না, এখন আমি আবার তার সাথে বন্ধুত্ব করে ফেলেছি,
ইউনের সাথে বন্ধুত্ব করে আমি তো একেবারেই স্টোরি চেঞ্জ করে ফেলেছি। এসব ভেবে সে অনেক বেশি আপসেট হচ্ছিল আর ভাবছিল তাকেই কোনো কিছু করতে হবে সব কিছু ঠিক করার জন্য। অন্যদিকে আমরা লিবিয়নকে দেখতে পাই, সে রাজার কাছে গিয়ে রাজাকে বলছিল, আপনি আমাকে যাকে খুঁজতে বলেছিলেন তাকে খুঁজতে আমার আরেকটু সময় লাগবে। রাজা তাকে বলে সব কিছু পরেও করতে পারবে, কিন্তু তার আগে তোমাকে চায়না যেতে হবে, যাতে চায়নার সাথে আমাদের সম্পর্ক আরও বেশি ভালো হয়। লিবিয়ন তাকে বলে, এখন আমি চায়না যেতে পারবো না, কারণ আমার কিছু কাজ রয়েছে। রাজা তাকে বলে, আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারবো তোমার কি কাজ রয়েছে? লিবিয়ন তাকে বলে, আমি একজন মেয়েকে পছন্দ করেছি, আমি তাকে বিয়ে করতে চাই। রাজা তখন হাসতে শুরু করে আর তাকে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার কাছে 3 মাস সময় রয়েছে। 3 মাস পর তোমাকে চায়না যেতে হবে। লিবিয়নও এগ্রি হয়ে বাইরে চলে যায়। তার যাওয়ার পর রাজা তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে তার আবার হঠাৎ করে কি হয়ে গেল, সে হঠাৎ করে বিয়ে কেন করতে চাইছে, তার উপর নজর রাখো যে সে আজকাল কি করছে। লিবিয়ন বাইরে আসলে তার গ্র্যান্ডমার সাথে তার দেখা হয়। তার গ্র্যান্ডমা তাকে জিজ্ঞেস করে, তোমাকে আপসেট কেন মনে হচ্ছে? হয়তো এই কারণে, কারণ তোমার খেয়াল রাখার কেউ নেই। কোনো ব্যাপার না, আমি শহরের সব নোবেল মেয়েদেরকে একটা পার্টিতে রাখবো, যাতে সে সব মেয়েদের মধ্যে তুমি একজনকে তোমার জন্য চুজ করতে পারো। লিবিয়ন তার গ্র্যান্ডমাকে বলে, সব কিছু করার কোনো দরকার নেই, কারণ আমি আমার পছন্দের মেয়েকে নিজেই খুঁজে নিব। লিবিয়ন তারপর চলে যায়। একথা শুনে তার গ্র্যান্ডমা অনেক বেশি রেগে যায়। তার গ্র্যান্ডমার মেয়ের তাকে বলে, সকাল সকাল লিবিয়নের রুম থেকে একটা মেয়েকে বের হতে দেখা গেছে। গ্র্যান্ডমা বলে, তার মানে তার সাথে কারো না কারো সম্পর্ক চলছে। অন্যদিকে আমরা চা সেওনকে দেখতে পাই, সে অনেক বেশি চিন্তিত ছিল। তার কাছে তার মেড আসে আর বলে, আপনি কেন আমাকে আগে কিছু বলেননি, আপনি সিক্রেটলি কাউকে ডেট করছেন। চা সেওন তাকে বলে, তুমি কি বোঝাতে চাইছো? মেয়ের তাকে বলে, লিবিয়নের অ্যাসিস্ট্যান্ট আপনার জন্য বিয়ের প্রপোজাল নিয়ে বাড়িতে এসেছিল। চা সেওন এ কথা শুনে অনেক চিন্তিত হয়ে পড়ে আর দৌড়াতে শুরু করে। তার মেয়ের তাকে বলছিল, বাড়িতে আপনার মা বাবা বা ভাই কেউই নেই, তাই কেউই এ ব্যাপারে জানে না, কিন্তু খুব শীঘ্রই তারা চলে আসবে। তারপর যদি তারা সবকিছু জানতে পারে তাহলে কি হবে? তাই সে আরো চিন্তিত হয়ে দৌড়াতে শুরু করে। তার নজর লিবিয়নের উপর পড়ে, তাই সে তার ঘোড়ার সামনে চলে আসে, কারণ সে লিবিয়নকে থামাতে চাইছিল আর সে ভাবছিল যদি সে মারাও যায় তাহলে সে তার আগের দুনিয়াতে ফেরত যেতে পারবে। কিন্তু লিবিয়নের থাকতে সে কি তাকে কোনো কিছু হতে দিবে? লিবিয়ন থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু সে চা সিওনকে বলে, আমি তোমাকে বলেছিলাম প্যালেসে থাকতে, তাহলে কেন বের হয়েছো? তুমি কি বিয়ের আগে মরতে চাও? চা সেওন তাকে বলে, আমি তোমাকে কখন বলেছি আমি তোমাকে বিয়ে করতে চাই, যে তুমি আমার বাড়িতে বিয়ের প্রপোজাল পাঠিয়ে দিয়েছো? লিবিয়ন তখন তাকে বলে, যখন একজন ছেলে এবং মেয়ে একে অপরকে ভালোবেসে ফেলে তখন তারা বিয়েই করে। চা সেওন তখন তাকে বলে, আমার তো এরকম কোনো কথা মনে পড়ছে না যে আমি তোমাকে বলেছি আমি তোমাকে ভালোবাসি। লিবিয়ন তখন তাকে বলে, তোমার মনে নেই, কিন্তু আমার তো মনে আছে তুমি কিভাবে আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছিলে। না হলে তো আমি কখনো কোনো মেয়ের সাথে যোগাযোগই রাখিনি। চা সেওন তাকে বলে, এতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। লিবিয়ন তাকে বলে, এর মানে তুমি ইচ্ছে করে আমাকে তোমার ভালোবাসার জালে ফাঁসিয়েছ, যাতে আমি আমার টার্গেট থেকে সরে যাই। তুমি জানো এই কাজের জন্য তোমার পুরো পরিবারকে কত বড় খেসারত দিতে হবে। তোমার পুরো পরিবারকে অনেক বেশি ইনসাল্ট করা হবে, তারপর মেরে ফেলা হবে। তখন তুমি যতই আমার কাছে রিকোয়েস্ট করো বিয়ে করার জন্য, তখন আমি তোমাকে বিয়ে করব না। তোমাকে এরকম মৃত্যু দেব যে মৃত্যু আমি কখনোই কাউকে দেইনি। তখনই সেখানে চা সেওন তার ছোট ভাইকে দেখতে পায়, তাই সে তাড়াতাড়ি করে লিবিয়নকে নিয়ে লুকিয়ে পড়ে। তারপর সে লিবিয়নকে এত বেশি কাছে পেয়ে আবারও তার চোখের মধ্যে হারিয়ে যায়। আর সে মনে মনে ভাবছিল, কেউ এত বেশি হ্যান্ডসাম কিভাবে হতে পারে। লিবিয়ন তাকে জিজ্ঞেস করে, এখন তুমি কি ভেবেছো? তুমি কি তোমার পরিবারের চিন্তা করো না? চা সেওন তখন জ্ঞানে ফিরে আর সে তাকে বলে, আমি শুধু আমার পরিবারের চিন্তা না, সবার চিন্তা করি। আমার শুধু তোমার কাছ থেকে কিছু সময়ের দরকার, যাতে আমি নিজে আমার পরিবারকে বলতে পারি যে আমি বিয়ে করতে চলেছি। কারণ আমি আমার পরিবারের একমাত্র মেয়ে, হঠাৎ করে তারা যদি এসব জানতে পারে তাহলে তারা অনেক বেশি আপসেট হয়ে যাবে। লিবিয়ন তাকে বলে, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে 3 দিনের বেশি সময় দিতে পারবো না। আর তুমি যদি ভাবছো 3 দিনের মধ্যে তুমি এখান থেকে পালিয়ে যাবে, তাহলে মনে রেখো আমার পারমিশন ছাড়া এই ভিলেজ থেকে কেউ বের হতে পারবে না। তবুও তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে চেষ্টা করে দেখতে পারো। তারপর আমরা চা সেওনকে দেখতে পাই, সে তার সব জামা কাপড় সবকিছু প্যাক করতে শুরু করে। মেয়ের তাকে জিজ্ঞেস করে, আপনি এসব কি করছেন? চা সেওন বলে, লিবিয়নের মাথাই তো খারাপ হয়ে গেছে। ড্রাঙ্ক হয়ে আমি তার সাথে দুটো মিষ্টিকে কথা বলে নিয়েছি, সে তো আমার পিছুই ছাড়ছে না। সে বলেছে সে 3 দিনের মধ্যে আবারও বিয়ের প্রপোজাল পাঠাবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে পালাতে হবে। তার মেয়ের তাকে বলে, এটা তো ভালো ব্যাপার, সে প্রথমত রাজকুমার আর সে এত বেশি হ্যান্ডসাম, সে আপনাকে বিয়ে করতে চায়। তাকে বিয়ে করলে আপনি তো অনেক বেশি সম্মান পাবেন, তাছাড়া আপনি তো সবসময় স্বপ্ন দেখেছেন আপনি এরকম কাউকে বিয়ে করতে চান, যাকে বিয়ে করলে আপনি অনেক বেশি সম্মান পাবেন।
চা সেওন তাকে বলে, আমি এই গল্পের মেন লিড হতে চাই না, কারণ মেন লিডের জীবনে অনেক দুঃখ কষ্ট থাকে। তাছাড়া লিবিয়নের বিয়ে আমার সাথে না, অন্য কারোর সাথে হওয়া উচিত। তখনই সেখানে দোহুয়া চলে আসে। চা সিওনের মেয়ের ব্যাংগুন তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু সে উল্টো তাকেই থাপ্পড় দিয়ে বসে। চা সিওন তাকে জিজ্ঞেস করে, তুমি কেন এখানে এসেছো? দোহুয়া তাকে জিজ্ঞেস করে, আমি তোমাকে জিজ্ঞেস করার জন্য এসেছি, তুমি কালকে হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গিয়েছিলে? তুমি কি লিবিয়নের সাথে দেখা করার জন্য গিয়েছিলে? কারণ কেউ আমাকে বলেছে সকাল সকাল কেউ তোমাকে রাজকুমারের রুম থেকে বের হতে দেখেছে। চা সিওন তাকে বলে, কালকে আমি অনেক বেশি ড্রাঙ্ক ছিলাম, আমার কোনো কিছুই ভালোভাবে মনে নেই। দাও হুয়ার তখন আইডিয়া হয়ে যায় সে যা শুনেছে সে কথা সত্য। দাও হুয়া তখন চা সিওনকে বলে, তোমার সাহস কিভাবে হলো আমার বন্ধু হয়ে আমাকে চিট করার? এ কথা বলে সে চায়ের কাপ উঠাতে শুরু করে। তখন তার মনে পড়ে নোবেলে সেরকমভাবে ইউনেকে চা ছুঁড়ে মেরেছিল। তাই সে তাড়াতাড়ি করে সেখানে একটা ছাতা নিয়ে নিজেকে কভার করে। দাও হুয়া যখন তাকে চা ছুঁড়ে মারে তখন সে ফ্যানের কারণে তার মুখে গিয়ে সবকিছু পড়ে, সে তো আরো বেশি রেগে যায়। দাও হুয়া তাকে বলে, আমি আমার এই ইনসাল্টের প্রতিশোধ ঠিকই নিব। অন্যদিকে আমরা জাংশুকে দেখতে পাই সেরকম একটা জায়গায় দাঁড়িয়েছিল যেখান থেকে ভিলেজের সবকিছুই দেখা যেত। সেখানে লিবিয়ন গেলে তখন সে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? লিবিয়ন তাকে বলে, এই জায়গাটা তুমি বলেছিলে অনেক বেশি সুন্দর, তাই দেখার জন্য আমি এসেছি। লিবিয়ন জাংশুকে বলে, তোমার ভাঙা দূরবীনটা কোথায়? তখন সে তাকে তার ভাঙা দূরবীনটা দেখায়। জাংশুর কাছ থেকে সে ভাঙা দূরবীনটা নেয় আর বলে, আমি তোমাকে নতুন একটা কিনে দিব। জাংশু তাকে বলে, তুমি আজকে এত বেশি মেহেরবান কেন হচ্ছ? তখন সে বলে, প্রথমবার আমি এখানে এসেছি তাই আমি তোমাকে ভাবলাম একটা রিওয়ার্ড দেই। তাছাড়া তুমি আমার একমাত্র বন্ধু, এতটুকু অধিকার তো তোমার আছে। আসলে লিবিয়ন এসব কিছু এই কারণে করছে কারণ সে সেখান থেকে চা সিওনের ওপর নজর রাখতে চায়। চা সেওন সবকিছু প্যাক করে ভিলেজ থেকে বের হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু লিবিয়নের লোকেরা তাকে বের হতে দেয় না। সে অনেক নাটক করে কিন্তু তারা তাকে বের হতে দেয় না। তারপর সে অন্যরকম সেজেও বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় লিবিয়ন তো আগেই তার সব রকম পোস্টার লাগিয়ে রেখেছে, যাতে সে ছদ্মবেশেও এখান থেকে যেতে না পারে। তার কোনো প্ল্যানই কাজ করছিল না। তখন তার মেয়ে তাকে বলে, কেননা আপনি এরকম কোনো কিছু করেন যাতে লিবিয়ন আপনাকে ঘৃণা করে। তার তখন এ বুদ্ধি ভালো লাগে। সে তখন মাঠে গিয়ে তার হাত দিয়ে মাটি খুঁড়তে শুরু করে। সে একেবারে উস্কো খুস্কো এবং নোংরা হয়ে তার কাছে যায়, আর সে লিবিয়নের কাছে গিয়ে এরকম ভান করে সেরকম থাকতেই পছন্দ করে। এই সব কিছু সে ইচ্ছে করে করছিল, কারণ নোবেলে লেখা ছিল সেই সব একেবারেই পছন্দ করে না। কিন্তু লিবিয়ন তো তার প্রশংসা করে সেখান থেকে চলে যায়। তারপর সে ভাবে সে লিবিয়নের সামনে নিজেকে এরকমভাবে শো করবে যে সে অনেক বেশি নির্দয়। তারপর সে লিবিয়নকে দেখার জন্য সেখানে তার মেয়েদের ওপর অত্যাচার করার নাটক করে। লিবিয়ন তখন এই সব কিছু দেখে তাকে বলে, তুমি আমার ওয়াইফ হতে চলেছ, তুমি রাজকন্যা হবে, তোমার উপরে সব কিছু স্যুট করে। তার এ প্ল্যানও যখন কাজ করে না, সে তখন মধ্যরাতে চলে যায় লিবিয়নের কাছে। আর সে তাকে বলে, আমাদের ডেস্টিনি একে অপরের সাথে মিলে না। ডেস্টিনির অ্যাকর্ডিংয়ে আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তুমি তাড়াতাড়ি মারা যাবে। লিবিয়ন তাকে বলে, তাছাড়া আমি এরকম জীবনও চাই না যে জীবনে আমি নিজের মতো কোনো কিছু করতে পারবো না। চা সিওন তাকে বলে, তুমি কি আমার ব্যাপারে চিন্তা করছো না? তুমি যদি মারা যাও তাহলে আমার কি হবে? আমি তো একা হয়ে যাব। লিবিয়ন তাকে বলে, এটা আবার কি বড় ব্যাপার, আমার সব টাকা পয়সাও তো তোমার হয়ে যাবে। কিন্তু আমার এই কথা মনে রেখো, আমি তোমাকে দ্বিতীয় বিয়ে করার পারমিশন কখনোই দিব না। তার এই প্ল্যান যখন কাজে আসে না, সে তখন টেম্পলে চলে যায়, আর সেখানে মঙ্ক হিসেবে যখনই জয়েন দিবে তখনই সেখানে রাজকুমার চলে আসে। লিবিয়ন এসে তার এই প্ল্যানও একেবারে নষ্ট করে দেয়। এত বেশি জ্বালাতন হয়ে সে পরে মধ্যরাতে জঙ্গল দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানে থাকা কিছু লোক তাকে ঘিরে ধরে। তখনই আমরা সেখানে জাংশুকে দেখতে পাই। সে যখন দেখতে পায় যে চা সিওন বিপদে রয়েছে তখন সে তাকে সাহায্য করতে এগিয়ে আসে। সে চা সিওনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। চা সিওন তখন তার পার্সোনালিটি দেখে তার প্রতি অনেক বেশি ইমপ্রেস হয়। কথা বলতে বলতে চা সিওন জানতে পারে যেদিন সে ককটেল বানাচ্ছিল সেখানে সে বাইরে ছিল। জাংশু বাইরে থেকে তাকে ককটেল বানাতে দেখেছিল, আর সে অনেক বেশি ইমপ্রেস হয়। জাংশু তাকে বলে, তুমি কি আমার সাথে আমার ক্লাব জয়েন করবে? আসলে সে অ্যাস্ট্রোলজি বেসের একটা ক্লাব খুলেছিল। তারা সব প্ল্যানেটের ওপর রিসার্চ করার বদলে সেখানে সবাই মিলে ড্রিঙ্ক করত। চা সেওন তাকে মানা করে দেয় কারণ সে খুব শীঘ্র এখান থেকে পালাতে চায়।
কিন্তু জাংশু তাকে অনেক বেশি ইনসিস্ট করছিল। তখন সে ভাবে একবার সে যাবে ক্লাবে, সে যখনই তাকে প্রমিস করবে তখনই পরের সিনে আমাদের লিবিয়নকে দেখানো হয়। লিবিয়ন সে গুন্ডাদেরকে শাস্তি দিচ্ছিল আর বলছিল তোমাদের সাহস কিভাবে হলো আমার হবু বউকে টাচ করার। লিবিয়নকে গুন্ডারা বলছিল সে যদি আপনার হবু বউ হয় তাহলে সে অন্য ছেলের হাত ধরে কেন এখান থেকে পালিয়ে গেছে। এ কথা শুনে সে তাড়াতাড়ি করে দেখতে যায় যে সে কার সাথে গিয়েছে। অন্যদিকে চাসিয়ন জাংশুকে যখনই প্রমিস করছিল লিবিয়ন সেখানে আসে আর রাগ দেখাতে দেখাতে তাকে বলে তুমি আমার পারমিশন ছাড়া কোনো ছেলের সাথে দেখা করতে পারো না। জাংশুর পেছনে সে লুকায়। জাংশু তাকে জিজ্ঞেস করে তোমাদের রিলেশন কি। তখনই সেখানে চাসিয়নের 3 ভাই তাকে দেখে সেখানে চলে আসে। লিবিয়ন সেখানে যখনই সবাইকে বলবে সে আর চাসিয়ন খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে, চাসিয়ন তাকে থামানোর জন্য দৌড় দেয়। এতে সে তার ঘাড়ে ব্যথা পায় আর সে সেখানে অজ্ঞান হয়ে যায়। জাংশু তাকে নিচে পড়া থেকে বাঁচাতে চাচ্ছিল কিন্তু লিবিয়ন তার হাত সরিয়ে সেই তখন সেখানে চাসিয়নকে ক্যাচ করে। এখানে আমাদের রিয়েল লাইফের কের কাহিনী দেখানো হয়। একদিন তার বান্ধবীর বয়ফ্রেন্ড তাকে প্রপোজ করছিল কিন্তু কে তাকে রেগে মানা করে দিয়েছিল আর সেখান থেকে চলে যায়। সে যখন আপসেট হয়ে সবকিছু তার বান্ধবীকে বলে তার বান্ধবী তখন সেখানে তাকেই ব্লেম করতে শুরু করে। আর সে তখন কে বলছিল তুমি ইচ্ছে করে আমার বয়ফ্রেন্ডের সাথে বন্ধুত্ব করেছো যাতে তুমি তাকে ফাঁসাতে পারো। তার বান্ধবী রেগে তার উপর পানি ফেলতে শুরু করে। সেখানে তার বয়ফ্রেন্ড এসে যখন তাকে বাধা দেয় তখন সে আরো বেশি রেগে যায়। এসব কিছুর কারণে পুরো ইউনিভার্সিটিতে ছড়িয়ে যায় কে তার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে সে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়েছে। এই কারণে কে নিজেরকে অনেক বেশি একা মনে হতো। তাছাড়া তার বান্ধবী তাকে বলতো তোমার কি শরম লাগে না অন্যের ভালোবাসার উপর নজর দিতে। এই কারণে কে অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিল আর সে নিজেকে রুমের মধ্যে বন্দি করে রাখতো। তখনই সে এই নোবেলটা পড়তে শুরু করে আর এই নোবেলটা তার অনেক বেশি ভালো লাগতো। এই নোবেল তার একাকিত্বের সঙ্গী হয়ে গিয়েছিল আর সে এখন সে নোবেলের মধ্যে চলে এসেছে। বর্তমানে চাসিয়নের যখন জ্ঞান ফিরে তখন তার ভাই বলছিল সে অজ্ঞান হয়ে যাওয়ার পর লিবিয়ন কিভাবে তার কোলে করে তাকে এখানে নিয়ে এসেছিল। তাছাড়া সে তার জন্য রয়্যাল ডক্টরকেও ডেকেছিল তাকে দেখার জন্য। সেখানে রয়্যাল ডক্টর তাদেরকে বলে সে শুধুমাত্র উইকনেসের কারণে অজ্ঞান হয়ে গেছে। চাসিয়নের ভাইয়েরা এটা বুঝতে পারছিল না রাজকুমার লিবিয়ন কেন তার জন্য এত কিছু করছে। আর চাসিয়নের অজ্ঞান হওয়ার আগে রাজকুমার লিবিয়ন তাদেরকে কি বা বলতে চাইছিল। অনেকক্ষণ ভাবার পর তার একজন ভাই বলতে শুরু করে মনে হচ্ছে সে আমাদের বলতে চাইছিল চাসিয়ন অসুস্থ আর সে অজ্ঞান হতে চলেছে। চাসিয়ন যখন বুঝতে পারে তার ভাইরা বুঝতে পারেনি তার এবং লিবিয়নের মধ্যে কি চলছে তাই সে অনেক বেশি রিল্যাক্স হয়। অন্যদিকে লিবিয়নকে রয়্যাল ডক্টর বলছিল চাসিয়নের উইকনেস দূর করার জন্য একমাত্র উপায় হচ্ছে একটা রেয়ার জড়িবুটি যেটা শুধুমাত্র একটা ফার্মেসি থেকে পাওয়া যায়, সেটা হাসিল করা অনেক কঠিন। লিবিয়ন তখন সে ফার্মেসির বাইরে চলে যায়। সে যখন দেখতে পায় ফার্মেসির মালিক একটা ছোট বাচ্চা তখন সে অনেক বেশি অবাক হয়। বাচ্চাটা তাকে ভয় না পেয়ে সে তার চোখে চোখ রেখে কথা বলছিল। বাচ্চাটা তাকে বলছিল আমি তোমাকে সেই জড়িবুটি এমনিই দিতে পারবো না, তুমি যদি সে জড়িবুটি পেতে চাও তাহলে তোমাকে প্রমাণ করতে হবে সে জড়িবুটি তোমার অনেক বেশি দরকার। তখন সে লিবিয়নকে একটা জায়গার কথা বলে আর বলে সেখানে একটা প্রাণীর কাছে সে রেয়ার জড়িবুটি আছে সেখান থেকে আনতে। সে যখন জঙ্গলের অনেক বেশি ভেতরে চলে যায় তখন সেখানে একটা প্রাণী আসে তাকে অ্যাটাক করার জন্য। লিবিয়ন তখন সে প্রাণীটার সাথে ফাইট করতে শুরু করে কিন্তু ফাইটের এক পর্যায়ে সে যখন পড়ে যাচ্ছিল তখন সে বাচ্চাটা এসে তাকে বাঁচিয়ে নেয়। বাচ্চাটা তখন তাকে সে জড়িবুটি দেয় যেটার জন্য সে এসেছিল। লিবিয়ন তখন বুঝতে পারে এই বাচ্চাটা কোনো নর্মাল বাচ্চা না, এটা হচ্ছে একটা স্পিরিট। বাচ্চাটা তাকে জড়িবুটি দিচ্ছিল আর বলছিল তুমি এই জড়িবুটি তার জন্য নিতে এসেছো যাকে তুমি ভালোবাসো তাই না। ছেলেটি তারপর তাকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে চাসিয়ন তো একেবারে পাগলের মতো হয়ে গিয়েছিল। সে ভাবছিল সে কি লিবিয়নকে বিয়ে করে নিবে নাকি সে আত্মহত্যা করবে। মেয়েট তাকে বলে আপনি তার থেকে পিছু সরাতে অনেক কিছু করেছেন কিন্তু তারপরও সে আপনার পেছনে এসেছে, এর মানে সে সত্যি আপনাকে ভালোবাসে, আপনি কেন না তাকে বিয়ে করে নেন। চাসিয়ন তাকে বলে কারণ সে আমার না, সে হচ্ছে অন্য কারোর। সে তার রিয়েল লাইফের বান্ধবী আয়ুর কথা মনে করে বলছিল আমি কারো কাছ থেকে কারো ভালোবাসা কেড়ে নিতে পারবো না। ততক্ষণে জড়িবুটি নিয়ে লিবিয়ন চলে এসেছিল। লিবিয়ন তাকে জড়িবুটি দেয় আর বলে এটা নাও আর নিজের খেয়াল রেখো। চাসিয়ন যখন দেখতে পায় সে আঘাত পেয়েছে তখন তারও লিবিয়নের জন্য চিন্তা হচ্ছিল। চাসিয়ন তাকে থামিয়ে বলে তুমিও তো অনেক বেশি আঘাত পেয়েছো। লিবিয়ন তাকে বলে তোমার কি আমার জন্য চিন্তা হচ্ছে। তখন সে বলে না একদমই না, আমি তো সবার জন্যই চিন্তা করি, আশেপাশে থাকা সবার জন্যই আমি চিন্তা করি, যদি সেটা একটা ছোট কুকুরও হয় তার জন্যও। তুমি গিয়ে নিজে চিকিৎসা করিয়ে নিও, না হলে আরো বেশি ব্যথা করবে। লিবিয়ন স্মাইল করে তাকে বলে চিন্তা করো না আমি ঠিক আছি। তারপর সে চলে যায়।
তারপর সে হঠাৎ করে থেমে সেখানে চা সিয়নকে বলে, তুমি চুংসুগো ক্লাব জয়েন করতে পারো, যেটার ব্যাপারে জাংশু তোমাকে বলেছিল। চা সিয়ন তো অনেক বেশি শকড হয়ে যায়, আর সে ভাবছিল লিবিয়নের মতো মানুষ কিভাবে এত বেশি চেঞ্জ হয়ে যেতে পারে। অন্যদিকে চা সিয়নকে তার মেড বলছিল যে জড়িবুটি তাকে দিল সে জড়িবুটি নাকি অনেক বেশি রেয়ার, এর মানে লিবিয়ন অনেক কষ্ট করে এটা আপনার জন্য এনেছে, এর মানে সে আপনাকে অনেক বেশি ভালোবাসে। চা সিয়ন সেখানে অনেক বেশি আপসেট হয়ে যায়, আর সে ভাবছিল লিবিয়ন তো অন্য কারোর, আমি তার এত ভালোবাসা আর কি আর ডিজার্ভ করি না। অন্যদিকে মেয়ের তাকে ইউনের লেটার দেয়, সে লেটারের মধ্যে লেখা ছিল সে কালকে তাকে তার বাড়িতে ইনভাইট করছে, যাতে তারা দুজনে মিলে একে অপরের সাথে ফ্রেন্ডশিপ করেছে এটা সেলিব্রেট করতে পারে। সে চা সিয়নের জন্য অনেক ভালো ভালো ডেজার্ট বানিয়েছে। তখন চা সিয়ন ভাবে যাই হয়ে যাক না কেন, এখন আমি তাদের মধ্যে আর যাব না। সে ভাবে সে গিয়ে ইউনেকে বলে দিবে আমি তোমার বান্ধবী হব না। কিন্তু সে তখনই আবার কল্পনা করতে শুরু করে, ইউনে তাকে বলছিল আমি জানি আমি অরফান, আমি তোমার সাথে এরকমভাবে কথাবার্তা বলতে পারি না, কিন্তু আমি তোমাকে বলতে চাই তোমার সাথে বন্ধুত্ব করে আমি অনেক বেশি খুশি। চা সিয়ন তখন অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ তার এসব কথার মধ্যে এসে এবারও সে তার বন্ধুত্ব ভাঙতে পারেনি। অন্যদিকে আমরা জাংশুকে দেখতে পাই, সে রাতের কথা ভাবছিল আর ভাবছিল কেন লিবিয়ন তাকে চা সেওনকে বাঁচাতে দেয়নি, উল্টো সে বাঁচিয়েছিল। সে আবার চা সেওনকে লাইক করে না তো। চা সেওনের প্রতি তাকে তো অনেক বেশি পসেসিভ মনে হচ্ছে। তারপর জাংশু যখন দেখতে পায় লিবিয়ন অনেক বেশি আহত, তখন সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, আর সে তাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে এত বেশি আহত হলে। লিবিয়ন তাকে বলে আমি যদি তোমাকে সবকিছু বলি তাহলে তুমি আমার কথা বিশ্বাস করবে না, এর থেকে ভালো আমি তোমাকে নাই বলি। জাংশু তাকে বলে তোমার কি হয়েছে, তুমি এত আজব ব্যবহার কেন করছো? কালকে রাতে তুমি আমাকে নিষেধ করে দিয়েছো ক্লাবের মিটিং অ্যারেঞ্জ করতে, আর এখন এসব কথাবার্তা বলছো। লিবিয়ন তাকে বলে তুমি তোমার ক্লাবের মিটিং অ্যারেঞ্জ করতে পারো, আমি তোমাকে একেবারেই থামাবো না। জাংশু তখন অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে, আর সে তার ক্লাবের ব্যাপারে তাকে বলতে শুরু করে। লিবিয়ন তাকে বলে আমি তোমার ক্লাব জয়েন করতে চাই। অন্যদিকে আমরা চা সেওনের মাকে দেখতে পাই, সে তার বান্ধবীদের সাথে বসেছিল। সে তার বান্ধবীর কাছ থেকে জানতে পারে তার ছোট ছেলেও বিয়ে করতে চলেছে। চা সেওনের মা তাকে বলে কিছুদিন আগেই তো তোমার বড় ছেলের বিয়ে হলো, এখন আবার ছোট ছেলের বিয়ে। তার বান্ধবী বলে আমার ছোট ছেলের মেয়ে পছন্দ হয়ে গেছে, তাই সে তাড়াতাড়ি করে বিয়ে করতে চায়। চা সেওনের মা তখন তার বান্ধবীকে বলে কোনো দরকার পড়লে আমাকে তুমি জানাবে। তখন সেখানে তার কামচোর 3 ছেলে চলে আসে। তার 3 ছেলের মধ্যে একজন ছেলেও বিয়ের জন্য একেবারে ইন্টারেস্টেড ছিল না, আর সে তার বান্ধবীকে বলছিল কে জানি তারা কবে বিয়ে করবে, আমার তো ভয় লাগছে তাদের বিয়ে কি আর হবে না। তার বান্ধবী তখন তাকে কিছু সাজেস্ট করে আর বলে এর মাধ্যমে আপনার 3 ছেলে অনেক তাড়াতাড়ি করে বিয়ে করে নিবে। অন্যদিকে আমরা জাংশুকে দেখতে পাই, চা সিয়ন তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে তোমার ক্লাবে জয়েন হওয়ার অফার কি এখনো অ্যাভেলেবেল আছে? জাংশু তাকে বলে হ্যাঁ অবশ্যই। চা সিয়ন তখন তাকে বলে আমি আমার সাথে আমার একজন বান্ধবীকেও সেখানে নিয়ে যেতে চাই। সে যখন তাকে ইউনের নাম বলে তখন সে বলে হ্যাঁ আমি তাকে চিনি, তুমি তাকে মিটিংয়ে আনতেই পারো। তারা কথায় কথায় সেখানে সে জানতে পারে লিবিয়নও সেই ক্লাব জয়েন করতে চলেছে। তখন সে বুঝতে পারে লিবিয়ন কেন বলেছে সে যে ক্লাবে জয়েন করতে পারবে। এসব কিছুর মধ্যে আমরা দেখতে পাই রাজার কাছে কিছু হাই র্যাঙ্কের লোক গিয়েছিল আর বলছিল এই বছর অনেক বেশি তুষারপাত হওয়ার কারণে তাদের জমির অবস্থা অনেক বেশি খারাপ। কৃষকেরা জমিতে কাজ করে কোনো লাভই করতে পারছে না, কারণ হারভেস্ট করা অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। এই কারণে তাদের গ্রামে খাবারের অনেক কমতি দেখা দিয়েছে, বেঁচে থাকা ক্রপসও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তারা দেখতে পায় রাজার তো কোনো কিছুই যায় আসছে না। রাজা তখন বলে তোমাদের মনে হচ্ছে না যেদিন থেকে আমি সিংহাসন দখল করেছি সেদিন থেকে সবকিছু খারাপই হচ্ছে? তোমরা সবাই এটাই মনে করো আমি সিংহাসনে বসার যোগ্যতা রাখি না? চিফ মিনিস্টার বাদে সবাই তখন বলে এরকম কোনো কিছুই না। চিফ মিনিস্টার তাদের মধ্যে কাউকে সাপোর্ট করে না। বাইরে আসার পরে সব মিনিস্টাররা তাকে বলছিল রাজার সামনে তোমার এরকম ব্যবহার করা উচিত হয়নি, সে যদি রেগে যেত তাহলে তুমি জানো তোমার সাথে কি হবে। তাদের কথায় গুরুত্ব না দিয়ে চিফ মিনিস্টার বলে রাজার তো উল্টো আমাদের সাপোর্ট করা উচিত ছিল আমাদের এই প্রবলেম সলভ করতে। মিনিস্টাররা তাকে বলে এরকম কথাবার্তা আর কখনোই বলবেন না, লিবিয়ন যদি এসব কিছু জানতে পারে যে আপনি রাজার ব্যাপারে এসব ভাবেন তখন সে আপনাকে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দিবে। তারা সেখানে লিবিয়নের ব্যাপারে ছড়ানো সব রুমার্সগুলো বলে তাকে ভয় দেখাতে শুরু করে, সেখানে সেও ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা চা সিয়নকে দেখতে পাই, সে ইউনের বাড়িতে গিয়েছিল মিটিংয়ে নিয়ে যাওয়ার জন্য। তারা দুজনে
সেখানে এক্সাইটেড হয়ে মিটিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। অন্যদিকে লিবিয়নও ভাবছিল সে কোন জামা পরে যাবে যাতে তাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগে। তারা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল ক্লাবের মিটিংয়ে যাওয়ার জন্য। দুজনেই যখন মিটিংয়ের জন্য আসে তখন সে অনেক বেশি খুশি হয়। জাসিওন সেখানে ইউনিকে দেখে ভাবছিল তাকে তো অনেক বেশি প্রিটি লাগছে। সে ভাবছিল আমি যদি লিবিয়নকে আমার কাছ থেকে দূরে করতে না পারি তাহলে এই সুযোগে কেন না আমি লিবিয়নের সাথে ইউনের দেখা করিয়ে দিব। আর সে ভাবে সে ইউনে এবং লিবিয়নকে এক করেই ছাড়বে। জাংশু আসলে জাসিওন তখন ইউনের সাথে তার পরিচয় করিয়ে দেয়। তারপর তারা ভেতরে চলে যায়। তারপর সেখানে থাকা সবার সাথে তাদেরকে ইন্ট্রোডিউস করতে শুরু করে। সে তখন সেখানে লিবিয়নকে খুঁজছিল। তখনই সেখানে অনেক সুন্দরভাবে রেডি হয়ে লিবিয়ন চলে আসে। তাকে দেখার পর তো জাসিওনের হার্টবিট একেবারে বেড়ে যায়। তখন সে আবারও সেখানে অজ্ঞান হতে শুরু করে। তখন সেখানে জাংশু তাকে ধরে ফেলে। লিবিয়নের তো এসব দেখে একেবারে সহ্য হচ্ছিল না। জাংশু সেখানে জাসিওনের হাত ধরেছিল। জাংশু যখন এসব কিছু নোটিস না করে তার সাথে সবার পরিচয় করাচ্ছিল, লিবিয়ন তখন রেগে বলে আমাকে তুমি বলো কতক্ষণ তোমরা দুজনে হাত ধরে থাকবে। জাংশু তখন এক্সপ্লেন করে আর বলে সে শুধু তাকে বাঁচাচ্ছিল। সেখানে থাকা একজন মেম্বার যখন জাসিওনের সাথে ইন্ট্রোডিউস হওয়ার জন্য আসছিল তখনই সামনে চলে আসে লিবিয়ন আর বলে তুমি কি তার সাথে পরিচয় করার বাহানায় তাকে ইমপ্রেস করার চেষ্টা করছো। তাকে এরকম করতে দেখে কেউই তখন আর সাহস পায় না জাসিওনের কাছে গিয়ে তার পরিচয় দেওয়ার। তারপর কোনো রকম ভাবে সেখানে মিটিং স্টার্ট হয়ে যায়। জাসিওন তখন সেখানে বাহানায় বাহানায় ইউনের অনেক বেশি প্রশংসা করতে শুরু করে। সে লিবিয়নকে তাকে দেখাতে চাচ্ছিল আর ভাবছিল এসব করার ফলে সে যদি ইউনের প্রতি অ্যাট্রাক্ট হয় তাই সে ইউনে যে মিষ্টি বানিয়েছিল সেটা সে তাকে খাইয়ে দেয়। সে যখন বুঝতে পারে যে লিবিয়ন তার বদনাম করবে তখন সে তাড়াতাড়ি করে তার মুখে আবার আরেকটা মিষ্টি ঢুকিয়ে দেয়। জাংশু তখন সেখানে একটা ট্রেজার হান্টের ব্যবস্থা করেছিল। সে সবাইকে বলে ট্রেজার হান্ট খোঁজার জন্য। সবাই তখন সেটা খোঁজার জন্য বেরিয়ে যেতে শুরু করে। তোমাদের সবার কাছে কোরিয়ান ড্রামাটা কেমন লাগছে জানাবে। এই ড্রামাটা অনগোয়িং, তাই এটার পর্ব আসতে একটু দেরি হতে পারে। তাই তোমরা যদি এই ড্রামাটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।